বেশ পুরনো মন্দির, বহু মানুষ আসছেন পুজো করতে। আমাদের মতোই নেপালের মানুষও একেবারে নিয়ম মেনে পুজো করেন। আজ শ্রাবণ মাসের শেষ সোমবার, আর আমি এখন রয়েছি নেপালের কান্যামে। আপনাদের গোটা কান্যাম আজ ঘুরে দেখাবো। এর থেকে ভালো শুরু আর কি হতে পারে বলুন। আমি এখন রয়েছি পঞ্চকন্যা মন্দিরে। আমাদের হোমস্টের ঠিক পাশেই রয়েছে এই পঞ্চকন্যা মন্দির। প্রত্যেকটা সোমবার পুজো দেওয়া হয়। ভেবেছিলাম কি হবে, এই সোমবার থাকবো নেপালে। দেখুন কি সুন্দর অ্যারেঞ্জমেন্ট হয়ে গেল। সকাল সকাল ঘুম থেকে উঠে এসেই বাবার পুজোও হয়ে গেল। হোমস্টেতে ফিরে ব্রেকফাস্ট সেরে নিলাম। ব্রেকফাস্টে রয়েছে রাগি দিয়ে তৈরি রুটি, তার সঙ্গে ছোলা আর আলুর সবজি। চলুন তাহলে এগিয়ে যাই। আজ কান্যাম আর শ্রীয়ান্ত ঘুরে দেখব। এখন ওয়েদার ভালোই আছে, তবে কে জানে বেলা বাড়লে কি অবস্থা হবে। কান্যাম ইস্ট নেপালের ইলাম জেলার একটি ছোট্ট শহর, আর দুর্দান্ত সুন্দর একটা টুরিস্ট স্পট। দেখেছেন, বলতে বলতেই গোটা এলাকাটা মেঘে ঢেকে যাচ্ছে। একেবারে মেঘের সাম্রাজ্য, মেঘে ঢাকা চারপাশ। এত ভালো লাগলো, গাড়ি থেকে নেমে পড়লাম। আর এখানে একটা মন্দির রয়েছে, ভাবলাম একটু দেখে নি। চলুন যাওয়া যাক। শিব পার্বতী মন্দির, ছোট্ট একটা মন্দির। আমরা এবার রয়েছি সূর্যোদয়ার কারফো গ্রামে। এখন ফিককাল ক্রস করে প্রপার কান্যাম টাউনের দিকে এগিয়ে চলেছি। গাড়ি থেকে নেমে পড়লাম। এখন চলে এসেছি কান্যাম ভিউ পয়েন্ট দেখতে। ভিউ পয়েন্ট তো দেখবো, জানি না আপনাদের কতটা দেখাতে পারবো। চারিদিক একেবারে মেঘলা, তবে জায়গাটা সুন্দর বোঝাই যাচ্ছে। অনেকটা মিরিকের মতো, জানেন তো। দেখাচ্ছি আপনাদের ভালো করে। হুড়হুড়ে, এই দেখুন রেস্টুরেন্টের নাম, দেখুন রেস্টুরেন্টের নাম হুড়হুড়ে। মজাদার, বসার অ্যারেঞ্জমেন্ট ভালো, পাহাড়ের ধারে। আর ওই সাইড দিয়ে রাস্তাটা দিয়ে নিশ্চয়ই হাঁটা যায়। এখানে প্রচুর খাওয়া দাওয়ার ছোট ছোট স্টল রয়েছে। লোকাল খাওয়া দাওয়া ট্রাই করতে পারেন এখানে। এখান দিয়ে সোজা হাঁটতে হাঁটতে পৌঁছে যাবেন ভিউ পয়েন্টের কাছে। সিঁড়ি দিয়ে উঠতে হবে ওপরে। আবার সেই সিঁড়ি, অনেকগুলো সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হবে। কালকের পর সিঁড়ি দেখলেই ভয় লাগছে এখন। মেঘের দেশে বেড়াতে এসেছি। কান্যামকে দেখে আমার একটাই কথা মনে হচ্ছে, সত্যিই মেঘের দেশ এটা। চারপাশে একবার তাকিয়ে দেখুন, গোটা এলাকাটা একটা অদ্ভুত মায়াবী পরিবেশ। কিন্তু আবার যে সেই সিঁড়ি ভাঙতে হচ্ছে, এটাই কষ্টকর ব্যাপার।
এই জায়গাটা দেখলেই আপনারা বুঝতে পারবেন কান্যাম কতটা সুন্দর। ভিউ পয়েন্ট তো ছেড়েই দিন, ভিউ পয়েন্টে তো উঠছি এখনো, কিন্তু এই যে এই এরিয়াটা একবার দেখুন ভালো করে। এটাও আরেকটা ভিউ পয়েন্ট, যেদিকে তাকাবেন সেদিকেই এরম অপূর্ব অপূর্ব সিনারি। চলুন উপরে উঠি। কান্যামের বিস্তীর্ণ চা বাগান, কান্যাম টি এস্টেট, অসম্ভব সুন্দর চারপাশ। ঠান্ডা কিন্তু ভালোই আছে। ডিসেম্বর জানুয়ারিতে কান্যামের টেম্পারেচার 1-2 ডিগ্রিতে নেমে যায়। একটা জায়গা কতটা সুন্দর হতে পারে এখানে না এলে সত্যি বিশ্বাস করতে পারবেন না। দিগন্ত বিস্তৃত চা বাগান, মাঝে মধ্যে পাইন গাছ, মেঘ কখনো আসছে কখনো রোদ উঠছে, একটা অদ্ভুত সুন্দর জায়গা। এরকম জায়গায় এলে না বলার ভাষা খুঁজে পাওয়া যায় না। এটা আর একটা ভিউ পয়েন্ট। বহু মানুষই দেখলাম এখানে ছবি তুলছেন। দেখেছেন, এটা চা পাতা তোলার একটা নতুন উপায়। মেশিন ইউজ করা হচ্ছে, কিন্তু একটাই প্রশ্ন, মেশিন দিয়ে কি একটি কুড়ি 2টি পাতা তোলা সম্ভব? কান্যামে আমরা গাড়ি নিয়ে এসেছি। গাড়ি রিজার্ভ করে এখানে আসতে খরচ মোটামুটি 3000 থেকে 3500 টাকা মতো। শেয়ার কার নিতে পারেন, সেক্ষেত্রে শিলিগুড়ি থেকে শেয়ার কারে যেতে হবে পশুপতিনগর, খরচ 250 টাকা মতো। সেখান থেকে বর্ডার ক্রস করে আবার ক্যাব পেয়ে যাবেন। কান্যাম স্কাইওয়াকের সামনে এসে গাড়িটা খারাপ হয়ে গেল। বীরেন দাদা এখন এখান থেকে একটা অটো নিয়ে গেল, গ্যারেজ থেকে কাউকে নিয়ে আসবে, গাড়িটা সারাতে হবে। আর একেবারে স্কাইওয়াকের সামনে এসে দাঁড়িয়েছি। এখানে সামনে আসার পর গাড়িটা খারাপ হয়েছে, এটা একটা ভালো ব্যাপার। আমরা যতক্ষণে গাড়িটা ঠিক হবে ততক্ষণে স্কাইওয়াকটা ঘুরে দেখে আসতে পারবো। তবে যা কুয়াশা দেখতে পাচ্ছি, যা মেঘলা হয়ে রয়েছে, আমি কিন্তু জানি না স্কাইওয়াকে গিয়ে কি দেখতে পাবো। ওই যে ওখানে যেতে হবে, এটা হলো স্কাইওয়াক। এখানে যেতে হবে, যাওয়ার রাস্তা রয়েছে এদিকে। আমার ধারণা এখানে টিকিট কাটার ব্যবস্থা রয়েছে ওখানে ওঠার জন্য। চলুন যাই এগিয়ে। এখানে টিকিট কাটতে হবে। থ্যাংক ইউ। এখানে 200 করে লাগলো, আমাদের ইন্ডিয়ান টাকায় 200 করে লাগলো এক একজনের। বাচ্চাদের ক্ষেত্রে লাগবে 100 টাকা, 10 বছরের কম যদি বয়স হয় তাদের জন্য লাগবে 100 টাকা, আর নেপালি টাকায় হলে লাগবে 300 টাকা পার পারসন। চলুন উপরে যাওয়া যাক। এখানে কিন্তু শুধু সিঁড়ি আর সিঁড়ি, সিঁড়ি ছাড়া কোনো কথা নেই। যেখানেই যাবেন সিঁড়িতে উঠতে হবে। আর আমার পায়ে যা ব্যথা হয়েছে না, আমার মনে হচ্ছে আজকে পেন কিলার খেতে হবে। এই যে দেখুন, এখানে ছবি তোলার জন্য সেট রেডি করা আছে। আমার পা আজকে আর চলছে না। দেখেছেন কতগুলো সেলফি জোন এখানে? দোলনাটা দেখুন কি সুন্দর করে সাজানো। এখান থেকে গোটা এলাকাটা দেখা যায়, কিন্তু কপাল খারাপ, এখন তো পুরোই মেঘে ঢাকা রয়েছে।
यहाँ से इंडिया का जो जगह है खरसाङ सिलीगुड़ी देख सकते हैं और जो कंचनजंगा हिमालय वो भी देख सकते हैं यहाँ से। वो देखने के लिए सितंबर के बाद सितंबर, अक्टूबर, नवंबर, दिसंबर, जनवरी, फरवरी, मार्च, अप्रैल, मई तक आ सकते हैं यहाँ। और यहाँ से जो है नेपाल का जो पहाड़ी जगह है पूरा देख सकते हैं यहाँ से। व्यू बहुत बढ़िया मिलेगा। वो चाय का बागान देख सकते हैं यहाँ से। শুনলেন তো কি বললেন উনি যেমনটা বললেন যে সেপ্টেম্বরের পরে আসতে হবে, অক্টোবরের পরে আসলে আরও ভালো হয়। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই টাইমটায় এখান থেকে দুর্দান্ত ভিউ পাওয়া যায়। কিন্তু বাপরে বাপ, হাঁপিয়ে যাওয়ার মতন অবস্থা। উফ, এত সিঁড়ি চড়া যায় বলুন তো? বয়স্ক মানুষদের জন্য কিন্তু একটু কষ্টকর এই ব্যাপারটা। কালকে মন্দিরে গেছিলাম, এত সিঁড়ি চড়েছি যে আমার পায়ে ব্যথা হয়ে গেছে, তাই আমারও ভীষণ কষ্ট হচ্ছে। থাকালি কিচেন অ্যান্ড বার, এখানেই আজকে লাঞ্চ করব। চলুন যাওয়া যাক। এখান থেকে দেখে তো খুব একটা ভালো লাগছে না, ভেতরটা মনে হয় ভালো। অনেক কিছু অপশন আছে কিন্তু, তবে আমার মনে হয় নেপালে যখন এসেছি নেপালি একটা ট্রেডিশনাল থালি ট্রাই করা যেতে পারে, তাই না? রেস্টুরেন্টের নাম হচ্ছে থাকালি, থাকালি থালিও ট্রাই করা যেতে পারে। আর একটা ব্যাপার, বাইরে থেকে দেখে কিন্তু রেস্টুরেন্টটা খুব একটা ভালো হবে বলে মনে হচ্ছিল না, ভেতরে অ্যাম্বিয়েন্স কিন্তু বেশ ভালো। থালি অর্ডার করি, একটা চিকেন থালি অর্ডার করি, বেস্ট আই থিঙ্ক। কী কী দেওয়া থাকে দেখতেও ভালো লাগবে, অনেক কিছু জিনিস থাকবে, ট্রাই করতে ভালো লাগবে। লাগা দে, হ্যাঁ বাস বাস। একেবারে গরম গরম ভাতে ঘি, এত কিছু রয়েছে এখানে। থ্যাংক ইউ। বুঝতেই পারছেন থাকালি থালি হাজির। অনেক কিছু এখানে রয়েছে, অল্প অল্প করে চিকেন রয়েছে, ডাল রয়েছে, এখানে একটা শাক রয়েছে, স্যালাড, এটা গুন্দ্রুক, এখানে বেশ কিছু চাটনি রয়েছে, পাঁপড়, আর এদিকেও একটা স্যালাড। খেয়ে বলছি খেতে কেমন, যা ঘি পড়েছে ভাতে, শুধু ঘিয়ের টেস্টই পাবো মনে হচ্ছে আমার। নেপালে বেড়াতে এলে না নেপালি খাবারটা ট্রাই করে দেখবেন। একেবারে পেট ভরে খাওয়া দাওয়া হয়ে গেল, এবার বেরিয়ে পড়ছি, যাব শ্রীঅন্তু। চলো দাদা। আমরা এখন ফিক্কাল থেকে একটা ইউটার্ন নিয়ে নিচের দিকে নামছি। এখান থেকে মোটামুটি 14 কিলোমিটার লাগবে শ্রীঅন্তুতে যেতে। মজার ব্যাপারটা হলো কিছুক্ষণ আগেও গোটা এলাকাটা পুরো সবুজ ছিল, এখন পুরো সাদা হয়ে গেছে। মুহূর্তের মধ্যে মেঘ এসে পুরো এলাকাটাকে ঢেকে দিয়েছে। ম্যাজিক, সত্যি পুরো ম্যাজিকের মতো মনে হচ্ছে। এই জায়গাটার নাম ফিক্কালের মালুম। মালুম এই সাইডটা দেখেছেন, মেঘেদের খেলা, ঝিরঝিরি বৃষ্টি পড়ছে কিন্তু তার মধ্যেও গাড়ি থেকে নেমে পড়লাম, নিজেকে কিছুতেই আটকে রাখতে পারলাম না। টাইম ল্যাপস বসিয়েছি, ভালো করে দেখুন একবার, পাগল করে দেওয়ার মতো সৌন্দর্য। কি অপূর্ব জায়গা ভাবুন তো একবার।
এখানে চারিদিকে চা বাগান, আর বর্ষায় গাছপালা একেবারে ঝকঝক করছে। সবুজের কত রকম শেড দেখেছেন? মাঝে একটা চেক পয়েন্টে গাড়ির নম্বর নোট করে নিল। এটা শ্রীয়ান্তু বাজার। পশুপতি মার্কেট থেকে শ্রীয়ান্তুর দূরত্ব মাত্র 21 কিলোমিটার। গাড়িতে সময় লাগে মোটামুটি 50 মিনিট মতো। নেপালের এ সমস্ত জায়গায় ভারতীয় টাকাও চলে, কোনো সমস্যা হয় না। একটুও ভয় ডর নেই কিন্তু, দেখুন সামনে ঘুরে বেড়াচ্ছে। দেখুন ওরা মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে, মানুষকে দেখে একটুও ভয় পায় না। ওরা এখানে ঘুরে বেড়াচ্ছে কারণ আমি এখন চলে এসেছি একটা পোখরির সামনে, একটা লেকের সামনে। এটা হলো আন্তু পোখরি। শ্রীয়ান্তুতে এই লেকটা রয়েছে, চলুন আপনাদের দেখাই। দেখেছেন এখানে মেঘের খেলা কিরকম চলছে? ওই যে পেছনে ঘোড়া রয়েছে, চাইলে ঘোড়াতেও কিন্তু চড়তে পারেন। একটু পরে পরেই মেঘ এসে পুরো লেকটাকে কি সুন্দর ঢেকে দিচ্ছে দেখুন। এই মুহূর্তে তো যেহেতু এটা অফ সিজন, এখন কিন্তু এখানে সেরকম ভিড় নেই, কিন্তু যে সময় সিজন সেই সময় এখানে ভালো ভিড় হয়। আর বড় ব্যাপার হলো যারা ধরুন বন্ধু বান্ধবদের নিয়ে আসতে চান, একটু মজা করবেন, আড্ডা মারবেন, হই হুল্লোড় করবেন, তাদের জন্য কিন্তু এই জায়গাটা আমার মনে হয় বেস্ট। আর যারা একটু চুপচাপ শান্তিপ্রিয় মানুষ, নেচারের মধ্যে থাকতে বেশি ভালোবাসেন, চুপচাপ থাকতে পছন্দ করেন, গান বাজনা হালকা হবে, লাউড মিউজিক হবে না, তাদের জন্য আমার মনে হয় কান্যায়ামটা বেস্ট। তাও একবার বীরেন্দ্রদার কাছ থেকে ভালো করে জেনে নেব এই ব্যাপারটা। জায়গাটা সত্যিই খুব সুন্দর, অনেকটা বড় জায়গা। আমি পুরো লেকের পাশ দিয়ে চলেছি, এই যে লেক, তার পাশ দিয়ে চলেছি হেঁটে হেঁটে। সুন্দর জায়গা, অনেকটা বড় জায়গা। এখন তো মেঘের জন্য ভালো করে বোঝা যাচ্ছে না, ওপাশে কিন্তু শুধুমাত্র হোমস্টে আর হোটেলস রয়েছে, ভর্তি পুরো। এদিকে সুন্দর করে পায়ে হেঁটে চলার রাস্তা। দাদা এটা কি মানুষের তৈরি, ম্যানমেড? ন্যাচারাল? এই কাজগুলো এগুলো করা হয়েছে? হ্যাঁ হ্যাঁ যাওয়া যায়, চলো গিয়ে দেখি। আচ্ছা, মাছ ধরা যায় না? ওটা অ্যালাউড নয়। তোমাদের এখানকার সিঁড়ি টিড়িগুলো মানে একটু পরে পরে মেঘ এসে ঢেকে দিচ্ছে পুরোটা। এখানে প্রচুর হোমস্টে, মানে হোটেল হোমস্টে সব ভর্তি। ওইটা একদম সবে আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ওই উপরে আন্তু কটেজ। এটা তো নতুন করেছে, এই কটেজের ওই অন্তু কটেজে আছে, আর এখান থেকে আরো উপরে আছে। আচ্ছা ওর উপরে? দাদা এখানে দাঁড়ানো উচিত হবে না, আবার যোগ ফোক উঠবে পায়ে। মিডলে ও আছে, কি বলি, মিডলে ডাইনিং হল, আর উপরে আর নিচে কটেজগুলো আছে। দারুণ, ওখান থেকে ভিউগুলো দারুণ, খুব ভালো লাগে দেখতে। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। কোন দিকে? ওখান থেকে একদম সোজা। আচ্ছা এই সাইডে পড়বে কাঞ্চনজঙ্ঘা? আমরা দেখেছি সকালে উঠে, ওটা দারুণ ভিউ। বাহ। আর এখানে এসে আমরা ঘুরতে চাইলে মানে সকালে সকালে এখান থেকে একটা ভিউ পয়েন্ট আছে, সানরাইজ পয়েন্ট। কিন্তু আমাকে একটা কথা বলো, এখানে এই জায়গাটা যা এখানে হোমস্টে আমি দেখতে পাচ্ছি, তার মানে এখানে প্রচুর মানুষজন আসে তাই তো? মানে ভিড় হয়? এখানে তো মানে বেঙ্গলিরা তো একটু কমই, মানে একটু এবার আসা শুরু করে দিয়েছে। হ্যাঁ, এখানকার লোকালরাই বেশি, মানে বেশি আসে। যেমন কাঠমান্ডু, এই নিচে থেকেও মানে এখানে অনেক লোকজন এখানকার। এবং এই এরিয়াটাতে তোমার একদম ভিড়ভাট্টা হই হুল্লোড় এই ব্যাপারটা থাকে। হ্যাঁ হ্যাঁ, সিজনের মধ্যে তো তার মানে ধরো
কোনো মানুষ যারা খুব বন্ধু বান্ধবদের নিয়ে আসবে, আড্ডা মারতে আসবে, তাদের জন্য এটা খুব ভালো জায়গা। কিন্তু যদি পিসফুল জায়গা পছন্দ হয় তাহলে আমরা যেখানে আছি কান্যাম সেটা বেটার হবে, তাই তো? এই জিনিসটা আপনাদের মধ্যে হয়তো অনেকেই চেনেন, যারা নর্থ বেঙ্গলে মাঝে মধ্যেই বেড়াতে আসেন তারা তো চেনেনই। এটাকে বলে তোংবা। এটা লোকাল বিয়ার, রাগি থেকে তৈরি হয়। আজ ট্রাই করব ভাবলাম। দাঁড়া, টেস্টটা কেমন বলি। সুইট আর গরম। হ্যাঁ, গরম। যারা বিয়ার খেতে ভালোবাসেন ট্রাই করতে পারেন, কিন্তু এটা একদম ন্যাচারাল। বহু বছর ধরে পাহাড়ি মানুষরা এই তোংবা খেয়ে আসছেন। এই তোংবার সেরকম কোনো একটা কিন্তু হেলথের উপর ব্যাড এফেক্ট পড়ে এমনও আমি শুনিনি। ট্রাই করে দেখতে পারেন একবার। হ্যাঁ, একটা কথা বলে রাখবো, আমি কিন্তু অ্যালকোহল খাওয়াকে একেবারেই প্রমোট করছি না। যারা ট্রাই করতে ভালোবাসেন তারা একবার ট্রাই করে দেখতে পারেন। খুব সুন্দর একটা দিন কাটালাম। কান্যাম ঘুরে দেখলাম, শ্রীয়ান্তুও দেখা হলো, খুব ভালো লাগলো। আপনারা তো দার্জিলিংয়ে ঘুরতে আসেন, কালিম্পংয়ে আসেন, হাতে একটু সময় থাকলে একই রকমভাবে মোটামুটি একই খরচে নেপালের এই জায়গাগুলো ঘুরে দেখতে পারেন। সময়ও কিন্তু একই রকম লাগবে। ভীষণ ভালো লেগেছে আমার কান্যাম। শ্রীয়ান্তুও খুব ভালো লাগলো। এবার একটু নিজের সঙ্গে সময় কাটাই। আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নেব। নেক্সট এপিসোডে আপনাদের দেখাবো সুখিয়া পোখরি। বাই বাই, আজ এখানেই বিদায় নিচ্ছি।